আবারও ৫ আগস্টে নির্বাচন দাবি বিএনপি নেতা সালাউদ্দিনের। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহলের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা, এরপরই নির্বাচনের তারিখ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে। পার্টিগুলো মনে করে যে না, আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেই ক্ষেত্রে আরও 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে। বিগত সরকারের ভুল নীতিতে ভুগছে দেশের জ্বালানি খাত। অর্থনৈতিক স্থিতিশীলতায় দ্রুত রাজনৈতিক সরকার গঠনের তাগিদ। বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সামনের মাসগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ভারসাম্যমূলক এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে। এবং দিল্লিতে বিজিবি বিএসএফ সম্মেলনে নতজানু থাকবে না বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা বন্ধে সবচেয়ে বেশি গুরুত্ব। স্বাগত শান্তবাজারে, শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আমরা সঙ্গে রয়েছে দুজন, আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। নির্বাচনী গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা বিভাগের 3 জেলা নিয়ে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত শীর্ষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহলের ষড়যন্ত্র চলছে। এদিকে গণ অভ্যুত্থানের দিন স্মরণীয় করে রাখতে আবারও 5 আগস্টেই নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত প্রতিবেদনে। স্বাধীনতা পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধকে করা হয় নানানভাবে বিতর্কিত। কোনো দলের বিরুদ্ধে অভিযোগ ওঠে মুক্তিযুদ্ধের বিরোধিতা বা নিজেদের স্বার্থে একে ব্যবহার করা। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনীতির মাঠে আবারও আলোচনায় 1971। বিভিন্ন পক্ষের মধ্যে 24 ও 71 প্রশ্নে নানামুখী আলোচনা চলতে দেখা যায়। জবাব দিতে দেখা যায় অভ্যুত্থানের নেপথ্য নায়ক, শিক্ষার্থী কিংবা উপদেষ্টাদেরও। এমন প্রেক্ষাপটে বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি করতে চাইলে সফল হবে না। 5 আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান, এর বার্তা, এর রূপ, এর বৈশিষ্ট্য এক ধরনের। আর 71-এর মুক্তিযুদ্ধ আরো বড় ক্যানভাসে 30 লক্ষ মানুষের আত্মদান, ওইটাকে ছোট করে এটাকে বড় করলে পরে এটা কোনো লাভ হবে না। এদিকে খুলনা বিভাগের 3 জেলা নিয়ে বিএনপির 31 দফা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কোনো দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। দেশের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ। কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। আবার কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন, যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। এ সময় নির্বাচনী গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনার একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো নিয়েও নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে একটি নির্বাচন। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনা সভায় গণ অভ্যুত্থানকে স্মরণীয় করতে 5 আগস্ট আবারও নির্বাচনের দাবি জানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে
সমস্ত সংস্থার প্রস্তাবগুলো আমরা আলোচনা করব এবং সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকার নির্ধারণ করি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদী জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপরে আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরো স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন 5ই আগস্ট। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে? তাহলে গণহত্যা পরিচালনার জন্য শেখ হাসিনার পাশাপাশি রাজনৈতিক দলেরও বিচারের দাবি জানান বিএনপির এই নেতা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিচারের আগে আওয়ামী লীগ নেতাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসবে। তার আলোকে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনে নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় বলা হয়, সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বা নীতিমালা তৈরিতে প্রস্তাবনা দিবে সরকার, যেখানে নতুন নীতিমালায় সরকারের উন্নয়ন প্রচারের ধারা বাতিল করার সুপারিশ করা হবে। এছাড়া পত্রিকা টেলিভিশনের রিপোর্টারের সংখ্যার উপর ভিত্তি করে 30% হবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু কিংবা বাতিলের জন্য একটা কমিটি গঠনেরও সুপারিশ করা হয়। গত 4 মাসে যথেষ্ট অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলে জানিয়ে প্রেস সচিব বলেন, এ সময় 15% রপ্তানি বেড়েছে। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল এবং অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার ক্ষমতাটা এতদিন ধরে প্রধান তথ্য কর্মকর্তার হাতে নিয়োজিত রয়েছে, ন্যস্ত রয়েছে। নতুন নীতিমালায় সবাইকে নিয়ে একটা কমিটি করা হবে, যে কমিটি আসলে অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু এবং অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। নারী ফুটবল দলকে কিভাবে উজ্জীবিত করা যায় সে নিয়েও সরকার নানা উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে আপনার ফিফা সভাপতির সাথে দাভোসে কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার কথা হয়েছে। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। যদি কম রিফর্ম হয়, সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে। হ্যাঁ, সেটা আমরা বলেছি, মানে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে। আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না, আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেই ক্ষেত্রে আরও 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে, মানে জুন 2026-এর মধ্যে হতে পারে। সরকার পতনের মাত্র 6 মাসের মাথায় আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণাকে নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আয়োজিত প্রদর্শনী পরিদর্শনের সময় তিনি এ বিষয়ে কথা বলেন। হরতাল কর্মসূচির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেন। সরকার পতনের 6 মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কীভাবে কর্মসূচি দেয়। তিনি আরও বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের সবচেয়ে ভয়ঙ্কর বাহিনী ছিল যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। তারা বহু নিরীহ মানুষকে হত্যা করেছে। সেই দল কিভাবে এখন নতুন করে কর্মসূচি ঘোষণা করে? সার্জিস আলম বলেন, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসির মঞ্চেই ঝুলবে। এই খুনি হাসিনা নাকি বাংলাদেশে আসবে খুব দ্রুত। বিভিন্ন তাদের নেতাকর্মীরা জেল থেকে এই কথা বলছে। আমরা স্পষ্ট করে বলি, জেল থেকে যাদের মাধ্যমে এই কথাগুলো বাইরে আসছে তারা ওই হায়নাদের অংশ, এবং তাদের ইচ্ছা অনুযায়ী খুনি হাসিনা বাংলাদেশে আসবে। তবে এসে সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা শুধু ইয়াং জেনারেশনের কাছে একটা কমিটমেন্ট নিয়ে যাই, ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে, তবে সাময়িক সময়ের জন্য হলেও আমাদের ইয়াং জেনারেশনকে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে।
গালিব, আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিন্তু অনেক উদ্যোগ নিচ্ছে, তবে এত উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু আসলে ব্যবসা বাণিজ্যের স্বস্তি আনার যে বিষয়টি, সেই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ। আজকে সকালে রাজধানী 2024-25 অর্থ বছরের যে পর্যালোচনা, সেখানে বলা হয়েছে যে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের সরকার গঠনের পরে অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটা আসতে পারে, এবং বলা হচ্ছে বিগত সরকারের ভুল নীতির কারণে আজকে জ্বালানি খাতের এই অবস্থা। এ নিয়ে দেবরাজ দেবের একটি প্রতিবেদন রয়েছে। সরকারি এবং বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে পিডিবির পাওনা রয়েছে 21,000 কোটি টাকা। আদানির বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া প্রায় 8,400 কোটি টাকা। প্রাকৃতিক গ্যাস ও এলএনজি আমদানির জন্য বিদেশি কোম্পানিগুলোর কাছে 8,500 কোটি টাকার ঋণ রয়েছে পেট্রোবাংলার। সিপিডি বলছে বিদ্যুৎ ও জ্বালানি খাত ঋণের দুষ্ট চক্রে আটকা পড়েছে, আর এজন্য দায়ী আগের সরকারের নীতি কাঠামো। একই সঙ্গে এলএনজি সরবরাহে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করে এই সংস্থাটি। অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যান্সের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি আমরা, তাহলে তো আসলে এলএনজির এই চুক্তি করাটা আসলে কোনোভাবেই যায় না। একে তো আমরা কাতার ওমানকে তাদের ডিউ পেমেন্টই দিতে পারছি না, তার উপরে আবার আমি এলএনজি চুক্তি করছি। অন দি আদার হ্যান্ড আমার যে আরো 9টা অনশোরে ওয়ার্ক ওভার করার কথা, আমি বলছি আমার সেটার টাকা নেই, বাপেক্স করতে পারছে না কারণ আমার সেটার অর্থ নেই, কিন্তু অন্যদিকে আমি এলএনজি চুক্তি করছি। বিডার চেয়ারম্যান এই ধরনের চুক্তি করতে পারে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, কারণ এবারই প্রথম আমরা এটা জানতে পারলাম যে বিডার চেয়ারম্যানই চুক্তি করেছে, আদারওয়াইজ তো হয় না। সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে বেসরকারি সংস্থাটি অর্থনীতির নানা পর্যালোচনা তুলে ধরে। তারা বলছেন 8 আগস্টের পর খাতভিত্তিক সংস্কার কর্মসূচি হাতে নিলেও ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনার মতো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। আর্থিক সংকলনের ক্ষেত্রে যে ন্যায্যতা, সেই ন্যায্যতাটা বিনষ্ট করা উচিত নয়, কারণ এই যে কর বাড়িয়ে এবং বিশেষ করে পরোক্ষ কর বাড়িয়ে যদি আমরা আর্থিক প্রবাহ এবং আর্থিক সংকুলানের বিষয়টি মোকাবেলা করে, তাহলে সেটা কিন্তু জনগণের উপরে বোঝা চাপিয়ে দেওয়ার মতো হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু পদক্ষেপ, সেটা জনগণের যে স্বার্থ সেটার সাথে অনেক সময় মনে হচ্ছে যে একটা বিপরীতমুখী। এই অল্প কয়েক মাসে যে সেটা আমরা সমাধান করতে পারবো সেটা না। অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মাত্র 3.7%। রাজস্ব আহরণের এই ধারা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে রাজস্ব আদায় বাড়াতে 45% হারে প্রবৃদ্ধি প্রয়োজন। বিদেশি ঋণের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমেছে, অভ্যন্তরীণ উৎসেও নির্ভরতা বাড়ছে। এই তথ্য জানিয়ে সংস্থাটি মনে করছে রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। অনেক ধরনের সংস্কার প্রস্তাবনার কার্যক্রম না, অনেক প্রস্তাব কমিশন করেছেন, সেগুলো প্রস্তাব আসছে, এগুলো কিন্তু ওনারা বাস্তবায়ন করবেন না, এগুলো বাস্তবায়ন করবেন নির্বাচিত সরকার। তো এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কোনো ধরনের বিনিয়োগ হয় না। আর্থিক দিক থেকে একটা প্রত্যাশা চাপ, এটাকে অস্বীকার করা যাবে না। গত 3 বছর ধরে মূল্যস্ফীতির চাপে কেবলমাত্র প্রান্তিক উপান্তিক মানুষরা না, স্থির আয়ের মানুষরা না, নিম্ন মধ্যবিত্ত একটা বড় ধরনের চাপের মধ্যে আছে। অর্থনৈতিক সক্ষমতা অর্জনে দুর্বল ব্যাংকের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত সহ ব্যাংক খাতকে পুনরুদ্ধার করতে বেশ কিছু পরামর্শ তুলে ধরে প্রতিষ্ঠানটি। তথ্য মাসাজ করার যে একটা কালচার তৈরি হয়েছিল এবং সেখানেই তো লুকোচুরিটা শুরু হয়েছে, ওখান থেকে আমাদের বের হয়ে আসতে সময় লাগবে। দেবরাজ দেব, এখন, ঢাকা। আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বাংলাদেশ তার অবস্থান সাফ জানাবে। সীমান্তে নতজানু নীতি চলবে না, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে সীমান্ত হত্যা বন্ধের উপর। সচিবালয় সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই কথা জানান। মুন্নাফ রশিদ জানাবেন বাকিটা। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, পরে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে কৃষকদের উপর হামলা ও সম্পদ নষ্ট করা নিয়ে দুদেশের সীমান্তে উত্তেজনা দেখা যায়। বিজিবি ও বাংলাদেশের স্থানীয় বাসিন্দার প্রতিরোধে পিছু হাঁটতে বাধ্য হয় বিএসএফ ও ভারতীয় বাসিন্দারা। সাম্প্রতিক এই ঘটনা আশার আলো দেখায় ফেলানি বা স্বর্ণাদাসের মতো হয়তো আর কাউকে কাঁটাতারের বেড়ায় ঝুলতে হবে না, সীমান্তের ওপারে লাশ হয়ে পড়ে থাকতে হবে না। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করার অনুমতি দিয়েছে। আগামী মাসে নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনেও বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করবে। আগের নতজানু নীতি যে আর চলবে না তার স্পষ্ট বার্তা দেবে।
বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এবারে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে সীমান্ত হত্যা বন্ধের উপর। আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে, বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই ফেন্সিডিল কারখানা, এইসব কারখানা এই তৈরি করে আমাদের দেশে দিয়ে দেয়। এইটার এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। সীমান্তে 150 গজের ভিতরে কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে একজন আরেকজনের অনুমতি নিয়ে করতে হয়। এটা যেন অনুমতি নেওয়া করে। নদী আছে, এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয়, এটার ব্যাপারে আলোচনা হবে। 2010 সালে ভারতের সাথে চুক্তিতে কিছুটা অসম বিষয় আছে উল্লেখ করেন উপদেষ্টা। বলেন, ভারতের সাথে সম্পাদিত সকল অসম চুক্তিতে সমতা ফেরানো নিয়েও আলোচনা হবে। 2010 সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি। দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন। আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিচ্ছি। ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। এ সময় ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিজিবি মহাপরিচালক। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই। যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দেব না। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে 2023 সালে 31 জন বাংলাদেশি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন, যা 2021 ও 22 সালে ছিল যথাক্রমে 18 ও 23 জন। এছাড়া 2009 থেকে 2020 সাল 11 বছরে 522 বাংলাদেশি বিএসএফের গুলিতে মারা গেছেন। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের ব্যাংকের অর্থ পাচার কোনো আকস্মিক ঘটনা নয়, বরং আগের সরকারের সর্বোচ্চ পর্যায়ের সমর্থনেই এটা সম্ভব হয়েছে। বুধবার বিকেলে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন, দুর্নীতির কারণে দেশের ভাবমূর্তি রক্ষা করা সম্ভব হচ্ছে না। এ সময় ব্যস্ততম বিদেশি মিশনগুলোতে সেবার মান বাড়াতে লোকবল বাড়ানোর কথা জানান তৌহিদ হোসেন। কর্মকর্তাদের আহ্বান জানান সদিচ্ছার সঙ্গে কাজ করার। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা কার্যক্রমটি কাগজপত্র সত্যায়নে মধ্যস্থভোগী দালাল চক্রের দৌরাত্ম্য সহ বন্ধ করবে নানা ধরনের হয়রানি। তবে এই সেবার নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা। সাইবার অ্যাটাক হলে এই সেবা বিকল্প কি হবে তা নিয়ে কাজ করার পরামর্শ আসে। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। পত্রপত্রিকায় উঠেছে, সবাই বলি করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কারণ একটা ভালো ব্যাংক থেকে সমানে খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, এটা সম্ভব হতো না। ভাড়া নিয়ে বিরোধের জেরে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 13টি রুটের বাস বন্ধে বিপাকে হাজার হাজার যাত্রী। হাফ ভাড়া নিয়ে বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের পর নিরাপত্তার দাবিতে শ্রমিকদের কর্মবিরতির পর তৈরি হয়েছে অচল অবস্থা। এতে বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন বেশিরভাগ মানুষ, যাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। বিস্তারিত জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। সকাল থেকে বরিশালের রূপাতলী বাস টার্মিনালে শুরু হয় ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের গন্তব্যে রওনা দিতে হয়েছে বিকল্প পথে, যাতে সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন রুটে গুনতে হয়েছে বাড়তি ভাড়া। সেই সঙ্গে ভোগান্তি পৌঁছেছে চরমে। প্রত্যেক দিনই সকালবেলা 8:30 8টার বাসে গিয়ে অফিস ধরি, কিন্তু আজকে বাসা থেকে জানতাম না যে বাস বন্ধ, এসে শুনতেছি যে হঠাৎ করে বাস বন্ধ। ধর্মঘটের জন্য আমাদের সাধারণ যাত্রীদের তো অনেক হয়রানি হচ্ছে, ভাড়া ডাবল। পিরিসপুর আমার সিএনজি তে দাম কই ভাই, পিরিসপুর ভাড়া 300 টাকা গেলে উঠেন। সাধারণত ভাড়া দিতাম 130 টাকা, এখন বাস চলাচল বন্ধ, সেই কারণে হয়তো এখন মোটরসাইকেল ভাড়া নেবে 500 টাকা। এদিকে বাস বন্ধ থাকায় কুয়াকাটায় আটকে পড়েছে 500-র বেশি পর্যটক।
যদিও কুয়াকাটা ও কলাপাড়ায় বাস কাউন্টার থেকে ফেরত দেওয়া হয়েছে টিকিটের টাকা। সকালে টিকিট কাটতে আসছি, কিন্তু জানি না যে এরকমের যে টিকিট কাটছি যে বাদ যাইব না, এটা আমরা জানতাম না। সকাল থেকে গাড়ি বন্ধ, সকালে আসে কাউন্টার খুলছি, গাড়ির টিকিট বেচছি, যাত্রী ফেরত দিছি, কোনো গাড়ি ছাড়তে পারতে আসি না। মঙ্গলবার বিকেলে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্ব ও বাস ভাঙচুরের প্রতিবাদে বুধবার সকালে ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। কয়েকদিন পর পর এরা 2 টাকা 1 টাকা লইয়া আমাকে মারধর করে, ভাঙচুর করে। আমরা কর্মবিরতিতে গেছি, আমাদের নেতারা যদিও বলে গাড়ি চালাইতে, আমরা গাড়ি চালাবো না। আমাদের কোনো মালের নিরাপত্তা নাই, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা আমাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় যাব না, কারণ আমরা এমনি আমাদের লাঞ্ছনা গঞ্চনা শেষ নেই। এর আগে মঙ্গলবার রাতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে প্রায় 3 ঘন্টা বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। এদিকে সকাল থেকে বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। বাস টার্মিনাল থেকে সিএনজি অটোরিকশা সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের জেরে চলছে বাস ধর্মঘট। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্র ভোলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল। ধাওয়া পাল্টা ধাওয়া ও যানবাহনে আগুনের ঘটনায় শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ জানায়, মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধের দাবিতে সকাল থেকে ধর্মঘট পালন করে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। বেলা 11টার দিকে যাত্রী পরিবহনের সময় সিএনজি অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আগুন নিয়ে পুড়িয়ে দেওয়া হয় 5টি সিএনজি অটোরিকশা, ভাঙচুর করা হয় আরও একটি। ওরা পৌরসভার কথাও মানে না, আমাদের কথাও মানে না। ওরা আতর্কিতভাবে আমাদের গাড়িগুলিতে আগুন দিচ্ছে, ইট পাথর মেরে এবং গাড়িগুলোর যেভাবে অবরোধ করছে, এটা বলার মতন না। ওরা এই পরিকল্পনা করা উদ্দেশ্য হইল যে যাতে ওদের মাঝে কোনো ছোট যানবাহন না থাকতে পারে। ডিপু বাস মালিক সমিতি ইজারা নিছে, এই ডিপু বাস মালিক সমিতির এটার ভিতরে তারা জোরপূর্বক এখান থেকে তারা সিএনজি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ ও নৌবাহিনী, কোস্টগার্ড সদস্যরা। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর দুপুরের দিকে পরিস্থিতি খানিকটা শান্ত হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত 15 জন। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ইতিমধ্যে আমাদের সাথে নেভি, কোস্টগার্ড এবং র্যাব কাজ করছে এবং উভয় পক্ষের শ্রমিক যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি। এর আগে মঙ্গলবার দুপুরে শহরের বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালায় ভোলা পৌরসভা কর্তৃপক্ষ। এ সময় সিএনজি চালকদের বাস টার্মিনাল থেকে সরে যেতে বলা হয়। এ নিয়ে সন্ধ্যায় বাস মালিক সমিতির সঙ্গে সিএনজি চালকদের বাকবিতণ্ডা হয়। পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। 2টি বাস ও 4টি অটোরিকশায় আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় প্রায় 15টি বাস। এরই প্রতিবাদে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বুধবার সকাল থেকে ধর্মঘট পালন করে বাস ও মিনিবাস মালিক সমিতি। টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় অটোরিকশায় যাত্রী ওঠা নিয়ে শ্রমিকদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। ভোলায় বাস টার্মিনালে সংঘর্ষের ঘটনায় সিএনজি ও বাস মালিক সমিতির সাথে বৈঠক করছেন জেলা প্রশাসক। এ নিয়ে আরও জানাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন বৈঠক থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসলো কিনা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কি? মিম, গতকাল রাতে ভোলার যে বাস মালিক সমিতির শ্রমিক এবং সিএনজি চালকদের মাঝে যে সংঘর্ষ শুরু হয় তা আজ সকাল 11টা থেকে কিন্তু তা আবার পুনরায় বৃদ্ধি পায় এবং পালায় পালায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পুরো বাস টার্মিনাল এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করে। এর কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কিছুটা অবনত হয়। পরে নৌবাহিনী, কোস্টগার্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সকল প্রশাসনের নিয়ন্ত্রণে কিন্তু কিছুটা স্বাভাবিক থাকলেও কিন্তু পালায় পালায় দফায়
দফায় দফায় কিন্তু এই সংঘর্ষ রূপ নেয় কিন্তু ঝটিকা আকারে। এই সংঘর্ষের পরিত্রাণের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার তাদেরকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে, সতর্ক করা হয়েছে, কিন্তু তারপরেও তো কোনো সুরাহা না হওয়ার কারণে কিন্তু আজকে এই সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু ভোলার জেলা প্রশাসন কার্যালয়, সিএনজি মালিক সমিতি সহ বাস মালিক সমিতি এবং ভোলা জেলার যেই বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং শ্রমিক ইউনিয়ন রয়েছে, সকল সম্মিলিতভাবে কিন্তু জেলা প্রশাসন সম্মেলন কক্ষে একটি আলোচনায় বসেছেন কিভাবে এর সমাধান করা যায়, কিভাবে আর যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এর পরিত্রাণের জন্য কিন্তু জেলা প্রশাসন বসেছেন। তাদের সাথে কথা বলছেন, কিন্তু আপনি আমাকে একটু দেখানোর চেষ্টা করি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এর কোনো সুষ্ঠু সমাধান কিন্তু পাওয়া যেতে বলে যাবে বলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। আমরা আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু জেলা বিএনপি, শ্রমিক ইউনিয়ন ফেডারেশন, জামাত ইসলামী সহ রাজনৈতিক দল এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সকল স্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত আছেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। আর ভোলার জেলা প্রশাসকের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন এরকম যাতে দ্বিতীয়বার বা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কিন্তু সঠিক সমাধান কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবে এবং জেলা বাস এবং সিএনজি মালিক সমিতির যে সকল কর্মকর্তা বা দায়িত্বরত যে সকল সভাপতি সেক্রেটারি রয়েছেন তাদেরও কিন্তু একটাই কথা, তারা সঠিকভাবে সুষ্ঠুভাবে কিন্তু সড়কে যানবাহন চালানোর জন্য কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। তবে জেলার বাস মালিক সমিতির কিন্তু বরাবর কিন্তু একটা দাবি জানিয়ে আসছেন যে ভোলা সড়কে অবৈধ যে সকল সিএনজি সহ অটোরিকশা সহ যে সকল যানবাহন রয়েছে সে সকল সহ যদি উচ্ছেদ করা হয়, তো পরিত্রাণ করা যায়, তাহলে ভোলার কিছুটা স্বস্তি পাবে। তো এই ছিল আমার কাছে ভোলার সড়ক থেকে, ভোলার যে জেলা প্রশাসক কার্যালয় থেকে সর্বশেষ তথ্য। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন জুলাই বিপ্লবে আহত 6 জন। দুপুরে বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন আহতরা। 6 জনের মধ্যে 3 জন সিএমএইচ ও 3 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হবে। সিএমএইচে চিকিৎসাধীন 3 জন হলেন মোহাম্মদ ইসরাফিল, রোমান ঢালি ও তাহসিন হোসেন। এই 3 জনই জুলাই অভ্যুত্থানে গুলিতে আহত হন। মোহাম্মদ ইসরাফিলের বাম হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সেই সাথে ভেঙে গেছে হাড়। মূলত রোবোটিক ফিজিওথেরাপির জন্যই তাকে থাইল্যান্ড নেওয়া হচ্ছে। রোমান ঢালি ও তাহসান হোসেন দুজনেরই গুলি লেগেছে পিঠে। স্পাইনাল কর্ডে ইনজুরি হওয়ায় তারা হাঁটা চলা করতে পারছেন না। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ রাজীবের অপারেশনের পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকেও পাঠানো হয়েছে থাইল্যান্ডে। এ পর্যন্ত চিকিৎসার জন্য 22 জনকে বিদেশে পাঠানো হলো। তারা ছিলেন, তারা উন্নত চিকিৎসার লক্ষ্যে আজকে থাইল্যান্ডে একটি স্থানীয় হাসপাতালে যাচ্ছেন। আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আহতদেরকে যত সম্ভব আমরা বিদেশে পাঠানোর চেষ্টা করছি এবং সামনে আমাদের আরও অনেক আহত যোদ্ধারা আছেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের এই আহত যোদ্ধারা আমাদের দেশের গর্ব। আমরা চাই তাদের শারীরিক সুস্থতা এবং তারা দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক। মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককে 3 দিন ও বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম 4 দিন ও মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ 4 দিনের ও ধানমন্ডি হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকতের 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক সচিব মহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদের ঢাকার আদালতে হাজির করা হলে তাদের এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত। সালমান এফ রহমান এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধ মেয়র আনিসুল হকের বিরুদ্ধে আতিকুল ইসলামের বিরুদ্ধে 4 দিন এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে 3 দিন এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি তানভীর আহমদ সৈকত তার বিরুদ্ধে 4 দিন এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ তার বিরুদ্ধে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন।
ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলার অমৃত স্নানে পদদলিত হয়ে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম মৃতের সংখ্যা নিয়ে এক এক ধরনের তথ্য প্রকাশ করলেও পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে প্রাণহানির সংখ্যা অন্তত ৩০। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে প্রাণ হারানো ভক্ত ও পুণ্যার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বুধবার মৌনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভমেলার অমৃত স্নানে অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকেই কোটি কোটি ভক্তের মিলন মেলায় রূপ নেয় ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। কিন্তু অসংখ্য মানুষের হুড়োহুড়িতে শুভক্ষণ ঢাকা পড়ে বিষাদের কালো ছায়ায়। পদদলিত হয়ে বহু ভক্ত ও পুণ্যার্থীর হতাহতের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় মেলা প্রাঙ্গণে, যা সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ সদস্যদের। শোকের মধ্যে কিছু সময় বন্ধের পর বুধবার বিকেল নাগাদ ত্রিবেণী সঙ্গমে পুনরায় শুরু হয়েছে অমৃত স্নান। পুণ্যস্নানে অংশ নিতে এখনও কোটি কোটি ভক্ত প্রয়াগরাজে অবস্থান করছেন বলে জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিটি ঘাটে শান্তিপূর্ণ স্নান চলছে জানিয়ে কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনায় হতাহতের সংখ্যার বিষয়ে কিছুই জানাননি মুখ্যমন্ত্রী। जो घायल हैं, गंभीर रूप से घायल हैं, उनके उपचार की तत्परता के साथ व्यवस्था भी की गई है। स्थिति नियंत्रण में है। हाँ, दबाव जरूर है, क्योंकि मैंने आपको बताया कि प्रातःकाल से सुबह 8:30 बजे तक 3 करोड़ से अधिक श्रद्धालु स्नान कर चुके हैं। এদিকে অমৃত স্নানে এসে পদপিষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি। मैं महाकुंभ में जो दुखद हादसा हुआ है, उस हादसे में हमें कुछ पुण्यात्माओं को खोना पड़ा है, कई लोगों को चोटें भी आई हैं। मैं प्रभावित परिवारों के प्रति संवेदना व्यक्त करता हूं। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস 3 নদীর সঙ্গমস্থলে স্নান করলে তারা পাপমুক্ত হবেন এবং জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্তি পাবেন। গেল 13 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহাকুম্ভ মেলা চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দক্ষিণ কোরিয়ার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় আগুন ধরে যাওয়া এয়ার ভুসান এয়ারলাইন্সের বিমান থেকে 173 আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিল দক্ষিণ কোরীয় এয়ারলাইন্সের ওই বিমানটি। দেশটির পরিবহন মন্ত্রণালয় বলছে এর এক পর্যায়ে বিমানের পেছনের কোনো যন্ত্রাংশে আগুন লেগে যায়। এ সময় বিমানে 169 যাত্রী, 6 ক্রু ও একজন ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। তবে তাদের নিরাপদে ইমার্জেন্সি স্কেপ স্লাইডের সাহায্যে বের করা হয়েছে। এ সময় 3 আরোহী সামান্য আহত হয়েছে বলে জানায় উদ্ধারকারী দল। এপির তথ্য বলছে স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:30টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। জাপানের সাইতামা অঞ্চলে সড়কের মধ্যে সৃষ্ট 5 মিটার গভীর বিশাল গর্তে একটি ট্রাক পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন এক চালক। তাকে উদ্ধারে চলছে অভিযান। বুধবার অঞ্চলটির ইয়াশিতো সিটির একটি সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ট্রাকটির একটি অংশ টেনে তুলতে সক্ষম হলেও এখনও নিচে আটক পড়ে আছেন ট্রাকের চালক। ট্রাকের সামনের অংশটি টেনে তুলতে দুর্ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এই ঘটনার পরপরই পাশেই আরও একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে সড়কে। কর্তৃপক্ষ বলছে গ্যাস লিকেজ থেকে বিভিন্ন স্থানে রাস্তা ধসে এই গর্তের সৃষ্টি হচ্ছে। মাঠের ক্রিকেটে নয়, বিতর্ক থামছেই না দুর্বার রাজশাহীকে নিয়ে। এবার নতুন বিতর্কের ফ্র্যাঞ্চাইজিতে প্লে অফে খেলার সম্ভাবনা থাকলেও ক্রিকেটারদেরকে টিম হোটেলে ছাড়ার নির্দেশনা দিয়েছে ম্যানেজমেন্ট। যদিও পারিশ্রমিক না পাওয়ায় ক্রিকেটাররা তাতে আপত্তি জানিয়েছেন। বিস্তারিত জানাবেন রেদওয়ান শাওন। দুর্বার রাজশাহী নাকি সীমা লঙ্ঘনকারী, কোনো কিছুতেই যে থামানো যাচ্ছে না দলটার অনিয়ম আর প্রতারণা। এতদিন চেক জালিয়াতির পর এবার দলটার খেলোয়াড়দের জোরপূর্বক ছুটি দিয়ে হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছেন রাজশাহীর টিম ম্যানেজার। বিপিএলে পারিশ্রমিক না পেয়েও দারুণ পারফর্ম করেছেন দলটির ক্রিকেটাররা। গ্রুপ পর্বে 12 পয়েন্ট নিয়ে আছেন টেবিলের 3 নম্বর স্থানে। সুপার 4-এ যাওয়ার সম্ভাবনাও আছে দলটির সামনে। তবে কি চরম অর্থ সংকটেও দলের হয়ে ভালো করাটাই অপরাধ রাজশাহী ক্রিকেটারদের? নিয়মিত একাদশে খেলা দলটির এক ক্রিকেটারের অভিযোগ,
বুধবার সকালে টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি হোটেল ছাড়ার নির্দেশ দেন দলটির ক্রিকেটারদের। 1 ফেব্রুয়ারি পর্যন্ত জোরপূর্বক ছুটির ঘোষণা দেন তিনি, তবে তাতে রাজি হয়নি দলটির ক্রিকেটাররা। পারিশ্রমিক না পেলে হোটেল ছাড়বে না বলে সাফ জানিয়ে দেন তারা। খানিক বাদেই আসে নতুন নির্দেশনা। এ দফায় জানানো হয় ঢাকার বাইরে থেকে আসা ক্রিকেটাররা থাকতে পারবেন হোটেলে, তবে ঢাকা শহরে যাদের বাড়ি আছে তাদের ফিরে যেতে হবে নিজ নিজ বাড়িতে। এখন টেলিভিশনে এ নিয়ে সংবাদ প্রচারের পর গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় টিম ম্যানেজমেন্ট। তাতে জানানো হয় কোনো ক্রিকেটার হোটেল ছাড়লেও যে কোনো মুহূর্তে আবারও ফিরতে পারবেন টিম হোটেলে। সকাল থেকে ম্যানেজমেন্টের এসব নাটকীয়তায় বিপাকে পড়েছেন দলটির ক্রিকেটাররা। 5 থেকে 6 জন ক্রিকেটারের অভিযোগ এখনও 25% পারিশ্রমিকও হাতে পাননি তারা। এমন অবস্থায় হোটেল ছাড়াটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে ক্রিকেটারদের মনে। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। শান্তবাজারের শিরোনামগুলো আরও একবার। আবারও 5 আগস্টে নির্বাচন দাবি বিএনপি নেতা সালাউদ্দিনের। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহলের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা, এরপরই নির্বাচনের তারিখ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে। যদি আরো বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেই ক্ষেত্রে আরো 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে। বিগত সরকারের ভুল নীতিতে ভুগছে দেশের জ্বালানি খাত। অর্থনৈতিক স্থিতিশীলতায় দ্রুত রাজনৈতিক সরকার গঠনের তাগিদ। বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সামনের মাসগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ভারসাম্যমূলক এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে। এবং দিল্লিতে বিজিবি বিএসএফ সম্মেলনে নতজানু থাকবে না বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা বন্ধে সবচেয়ে বেশি গুরুত্ব। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।